নমস্কার। আজকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আজ হলো তাদের শোক দিবস। কারণ কারণ অমিত মালব্য আর আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে নেই মানে ধরাধাম ত্যাগ করেছেন তা না, তিনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নেই। এবং তাঁকে নিয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কেন এত চিন্তা? তার কারণ হচ্ছে যে বিজেপির যে বিখ্যাত আইটি সেল, ভুবন বিখ্যাত আইটি সেল, যারা ভূগোলের সীমানা ছাড়িয়ে, ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে, তাঁর মাথা ছিলেন অমিত মালব্য। এবং বলা বাহুল্য, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর যাই বলুন, তিনি তাই ছিলেন। তিনি আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নেই, তিনি আর আইটি সেলের মাথা নেই। বিজেপির যে নতুন সভাপতি এসেছেন নিতিন নবীন, তিনি এসেই যাদেরকে অকম্মার ঢেঁকি ঠাউরেছেন তাদের এক এক করে দূর করে দিচ্ছেন। তো তাদের মধ্যে প্রথম যিনি বলি হয়েছেন তার নাম হচ্ছে অমিত মালব্য। তো পশ্চিমবঙ্গে একজন মিডিয়ার মাথা আছেন, ছিলেন, জানেন যে তাকেও পদচ্যুত করা হয়েছে কদিন আগেই, পরিবর্তনটা টের পাওয়া যাচ্ছিল। তো তিনি খুব জোর দিয়ে বলেছেন তিনি পদচ্যুত হননি, তিনি পদত্যাগ করেছেন, অনেক দিন আগে থেকে এরকম ভাবছিলেন ইত্যাদি প্রভৃতি। তার কপালে কোনো টিকিটও জোটেনি, কিছুই জোটেনি, তিনি কি করবেন এখনো কেউ জানে না। অমিত মালব্য ওরকম রেলা নিয়ে কিছু বলবেন কিনা আমরা জানি না, কিন্তু আপাতত যা জানা যাচ্ছে যে তাকে নিতিন নবীন ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের এক এক করে কাদের কাদের কোন কোন মহিরুহের পতন হলো এই বিগত 3 মাসে। এর আগে আমরা সেরকম কিন্তু কিছু দেখিনি। 3 মাসে যা হচ্ছে, ধড়াধড় পতন, উইকেট পতনের শব্দ চতুর্দিকে শোনা যাচ্ছে। তো প্রথমে গেলেন ধর্মেন্দ্র প্রধান, তারপর বাংলায় গেলেন মিডিয়া মুঘল ময়ূক রঞ্জন, তাকে আমি আদর করে মেজর বলে ডাকতাম। তো তিনি এখনও কোথায় গেছেন কেউ জানে না, অনেক বড় বড় কথা এখনও বলে চলেছেন। এবং 3 নম্বর গেলেন হচ্ছেন অমিত মালব্য। হ্যাঁ, বিরাট বড় উইকেট, সচিন তেন্ডুলকারের মতো গোটা আইটি অপারেশন তিনি চালাতেন। আমার মনে পড়ে যাচ্ছে অঞ্জন দত্তের একটা গান ছিল, প্রথমে যাবে ঘরদোর দোকানপাট তারপর হৃদয়। তো এইভাবে কিসের কিসের যেন মানে বদলে যায়। তো দেখে শুনে মনে হচ্ছে যে এক এক করে ধড়াধড় যা উইকেট পড়ছে, প্রথমে যাবে ধর্মেন্দ্র, তারপর যাবে ময়ূক, সবশেষে অমিত মালব্য। এইভাবে বিজেপির মানেই বদলে যাবে। তো শুনছি এখানেই শেষ নয় কিন্তু, কারণ শুনছি এরপর নাকি শ্রমিক ভট্টাচার্যের নম্বরও আসবে। আমি বলছি না, এটা বলেছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, তিনি আবার বিজেপির বেশ ঘনিষ্ঠ বলে জানা যায়। তিনি তার ফেসবুক চ্যানেলে খুব জোর গলায় এই কথাটা বলেছেন, জোর গলায় নয়, তিনি স্পেকুলেট করেছেন, বলেছেন খুব সম্ভবত এটা হতে চলেছে। তো এটা যদি হয় তাহলে হারাধনের যে 10টি ছেলে আমরা বিজেপি বলে খুব লাপাতো, তাদের কটি আর টিকে থাকে সেটা দেখার। এবং যারা ধরা করা করতেন, একে গিয়ে ধরলে কাজ হবে, তাকে গিয়ে ধরলে কাজ হবে ইত্যাদি প্রবৃত্তি করতেন, তাঁদেরও কি দশা হয়, কাকে এবার গিয়ে ধরেন, এটা দেখতে হবে। সেই নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র বলে একটা নাটক ছিল, যেখানে চরিত্র নাট্যকারকে খুঁজে বেড়াতো। এখানেও ধরার লোক আছে, কিন্তু কাকে গিয়ে যে ধরবেন সেটা আর খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, এরকম দেখে মনে হচ্ছে। হবে কিনা সেটা ভবিষ্যতই বলবে, আমি তো নিখুঁত করে বলতে পারবো না। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি এই যে সবাইকে এক করে দিলাম, একদিকে ময়ূক রঞ্জন, একদিকে অমিত মালব্য, একদিকে শ্রমিক ভট্টাচার্য, অন্যদিকে ধর্মেন্দ্র প্রধান, কেউ মন্ত্রী, কেউ সভাপতি, কেউ আইটি সেলের প্রধান, কেউ নাকি তথাকথিতভাবে সাংবাদিক। তো এদের যে এক করে দিলাম, আজকের যে অবস্থাটা, এই কারণেই এক করতে হলো আমাকে। কে রাজনীতিক, কে 1 নম্বর স্তম্ভে আছেন, কে 2 নম্বর স্তম্ভে, কে চতুর্থ স্তম্ভ, চেনার কোনো উপায় নেই। সব ব্যাটারি গায়ে একই রকম গন্ধ, সব ব্যাটায় মুড়ি এবং মুড়কির সবারই একরকম দর। এই যে মুড়ি মুড়কির দর একরকম করে দেওয়া গেছে, এর মূল কারিগর যিনি, তিনিই হচ্ছেন অমিত মালব্য। তো তার কৃতিত্বের কোনো শেষ নেই। আজকের অনুষ্ঠানটা তাঁকে নিয়ে নিবেদিত। তা আমরা জরুরি অবস্থার সময় আমার বয়স কম ছিল, আমি ঠিক জানি না ঠিক কী হয়েছিল, কিন্তু পরবর্তীকালে শুনেছি যে সেন্সারশিপ চালু ছিল। খবরের কাগজ তখন ছিল, টিভি তো সেভাবে ছিল না, খবরের কাগজের ওপর সেন্সারশিপ চালু ছিল। এবং পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী, তথাকথিতভাবে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনি এই ব্যাপারটা দেখতেন। তিনি আবার নাকি সেন্সার বলতে পারতেন না, শোনা গল্প, তিনি বলতেন সেন্সাস, বলতেন ওই খবরটা সেন্সাস করে দিয়েছি। তো এই নিয়ে ঠাট্টাই আর কি প্রচুর চালু ছিল। কোনো খবরের কাগজদের খুব রূঢ়ভাবে, একদম সোজা ভাষায়, এইটা কপি পাঠান, এইটা ছাপতে পারবেন না ইত্যাদি বলা হতো।
এবং তারপর সেটা নাকি সেন্সাস করে দেওয়া হচ্ছে। কোনো কোনো কাগজ আবার যে জায়গাটা ছাপতে পারতো না সেন্সাস হয়ে গেছে সেটাকে তারা সাদা করেও বার করতো, এইসব হতো। তা পদ্ধতিটা যাকে বলে খুব ক্রুড, বিচ্ছিরি, একদম একদম রূঢ় একটা পদ্ধতি ছিল। কিন্তু অমিত মালব্যের যে কৃতিত্ব, তিনি মুড়ি মুড়কির দর একদম এক করে দিয়েছেন। কে মিডিয়া, কে কোন স্তম্ভ আর চেনা যাচ্ছে না, কে রাজনীতিবিদ, কে মিডিয়া এ আর চেনা যাচ্ছে না। মিডিয়াতে প্রমোশন পেয়ে কেউ কেউ এমএলএ হয়ে যাচ্ছেন, কেউ কেউ আরও বড়ো জায়গায় যাচ্ছেন, নানা জায়গা থেকে অবসরে নিয়ে একজন ভগবান এমপি হয়ে গেলেন। তো এই যে মিলেমিশে যাওয়াটা, রূঢ় ব্যাপার আর নেই, সবাই আমরা একরকম, এর মূল কারিগর ভারতবর্ষের অমিত মালব্য। সারা পৃথিবীতে অবশ্য নয়, সারা পৃথিবীতে এমবেডেড সাংবাদিকতা বলে একটা জিনিস চালু হয়েছে সেই ইরাক যুদ্ধের পর থেকে, যেখানে কি হয় না, সাংবাদিকরা আগে ঝুঁকি টুকি নিয়ে নানা সোর্স থেকে খবর সংগ্রহ করতেন এবং করে দুনিয়ার লোককে জানাতেন যে এই হয়েছে সেই হয়েছে, আসল ব্যাপারটা এই। তো হিরোশিমা নাগাসাকিতে বোমাবর্ষণের পর কি হয়েছিল সেটা এইভাবে জানা গিয়েছিল, ঝুঁকি নিয়ে সাংবাদিকরা বার করেছিলেন, ছেপেছিলেন, এবং সেটা সরকারের বিরুদ্ধে গিয়েছিল। তো একইভাবে নানা রকম কেলেঙ্কারি, ওয়াটারগেট কেলেঙ্কারি বলুন, কন্ট্রা কেলেঙ্কারি বলুন, এইভাবে বেরিয়েছে। তো সে ছিল একটা সময়। এই উপসাগরীয় যুদ্ধের সময় থেকে শুরু হলো নতুন কায়দা, এমবেডেড সাংবাদিকত্ব। অর্থাৎ সরকারি সোর্সরা আপনাকে খবর দেবে, সেটাই আপনি বার করবেন, এবং সরকারি যে বাহিনী, সামরিক বাহিনী, তার ঘেরাটপের মধ্যে, লক্ষণ রেখার মধ্যে আপনি থাকবেন। বাইরে গিয়ে বাবা লাভ নেই, বাইরে গেলে ওর মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকিও আছে, কোথায় কি হয়ে যাবে আমরা বাবা জানি না। এবার কোথায় কি হয়ে যাবে মানে উল্টো দিকের লোক মারবে, তা নাও হতে পারে। মাস্তানরা যেমন বলে আপনি আমাদের ছত্র ছায়ায় নেই, কোথায় কি হয়ে যাবে আমরা কিন্তু দায়িত্ব নিতে পারবো না। তো এইরকম একটা ব্যাপার উপসাগরীয় যুদ্ধের পর থেকে চালু হয়েছে সারা পৃথিবীতে। তো পৃথিবীতে চালু হলেই ভারতবর্ষের হবে তা তো নয়, ভারতবর্ষে যে জিনিসটা এসেছে তার মূল কারিগর অমিত মালব্য। তো কীরকম করে কাজকর্মটা চলতো নিশ্চিত করে বলতে পারবো না, আন্দাজে যেটুকু বলতে পারি, আন্দাজে মানে যেটুকু মনে হয় বা চারদিক থেকে খবর টবর শুনে যেটুকু মনে হয় সেটুকু আপনাদের আমি জানাতে পারি। এবং এর পুরোটাই গাল গল্প নয়। একটা জিনিস নিয়ে আমার অনুষ্ঠান করার ইচ্ছে ছিল, কিন্তু সবাই জেনে গেছেন এতক্ষণে, তাই আর জানালাম না, সেটা এর সঙ্গে সম্পর্কযুক্ত। তো সেটা কি না, প্রাক্তন ডেপুটি স্পিকার, গত জমানার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটে তৃণমূল নেতা, তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করেছেন এবং একটা সুইসাইড নোটও লিখে গেছেন, এবং তাতে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তার বিরুদ্ধে নানা রকম মামলা করে, দুর্নীতির অভিযোগ করে, মামলা না দুর্নীতির অভিযোগ করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল, এবং তিনি সারা জীবনে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন, কারো কাছে একটা পয়সাও নেননি, তারপরেও তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছিল। এবং তিনি তার বংশধরদের বলে গেছেন যে তারা রাজনীতিতে যেন না আসে, তাঁর রাজনীতিতে আসাটাও ভুল হয়েছিল। তো এই যে ঘটনাটা, এই যে সুইসাইড নোট, এ নিয়ে কতটা হইচই হচ্ছে বলতে পারবো না, ডিম মিডিয়ায় আমি আর দেখি না, কিন্তু অন্যত্র মোটামুটিভাবে সুইসাইড নোটের খবর সবাই জেনে গেছেন, তাই আলাদা করে অনুষ্ঠান করলাম না। খুবই ভয়াবহ ঘটনা। কিন্তু এখন যেটা বলছি তার সঙ্গে প্রাসঙ্গিক অংশটা কি, যে ওনাকে কীভাবে ভয় দেখানো হয়েছিল সেটা আমরা আন্দাজ করতে পারি। যে বাবা এইদিকে এসো, উনি ভালো তৃণমূল হয়েছিলেন, বাবা এইদিকে এসো, নইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, কোথায় কি ঘটে যাবে, কে ফাঁসিয়ে দেবে আমরা বলতে পারবো না, কিছু করতে পারবো না। তো পদ্ধতিটা সেই একই। তো আমি আন্দাজ করতে পারি যে সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও পদ্ধতিটা এই একই। প্রথমে হচ্ছে বাবা কোথায় ইডি, কোথায় সিবিআই আছে, কে কখন কি তদন্ত করে ফেলবে, আমরা কিন্তু কিছু করতে পারবো না। তো এইটা একটা ব্যাপার। সত্যি সত্যি তো ইডি সিবিআই নানা জায়গায় তদন্ত করেছে, বহু প্রবীর প্রকাশ থেকে জেলে ভরেছে, খোদ বিবিসির দপ্তরে গিয়ে হানা দিয়েছে একটা তথ্যচিত্র দেখানোর জন্য। এসব তো হয়েছে। এসব আপনার সংবাদপত্রের উপর হলে, আপনার নিউজ চ্যানেলের উপর হলে কি হবে কেউ বলতে পারে না। তো কলকাতা টিভির ওপর তো রেড ফেড হয়েছে আমরা জানি, সেটা তখন বন্ধই হয়ে আছে। তো এইটা একটা ব্যাপার। তো এটা হচ্ছে ওই সেন্সাসের মতো ক্রুড পদ্ধতি নয়, মানে আপনি আপনাকে এটা করতেই হবে তা না। এই পদ্ধতিটা হচ্ছে সূক্ষ্ম, কি হয়ে যাবে বাবা আমরা বলতে পারবো না। তো দ্বিতীয় ব্যাপার যেটা, সেটার সঙ্গে মালব্যের বিশেষ কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় ব্যাপারটা গ্লোবাল, আন্তর্জাতিক, ভারতবর্ষের ক্ষেত্রেও প্রযোজ্য, বেশি করে প্রযোজ্য। কেন সেখানে সে কথায় পরে আসবো। যে সমস্ত যে প্রচার, যে কোনো মিডিয়া ছাপা হোক
আপনার টিভি চ্যানেল হোক, এদের কিন্তু প্রচার প্রসার কমে যাচ্ছে, দর্শক সংখ্যা এমনিই কমে যাচ্ছে। তা এর একটা কারণ হচ্ছে যে ভারতবর্ষের প্রচার মাধ্যম স্বাধীনতায় 157 নম্বর, তো লোকে বিরক্ত হয়ে যাচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে। আর একটা হচ্ছে সাধারণ কারণ যে অন্যান্য মাধ্যমে এসে যাওয়া, এদের প্রচার কমছে। তো প্রচার যখন কমছে, এদিকে মিডিয়ার ঠাটবাট কিন্তু কমছে না, আমরা অমুক আমরা তমুক বলে তারা ঘুরে বেড়াচ্ছে, ঠাটবাট কমছে না, ফলে বিজ্ঞাপনের উপর নির্ভরশীলতা বাড়ছে। এবার বিজ্ঞাপনের উপর নির্ভরশীলতা মানেই অনেকে ভাবেন যে সরকারি বিজ্ঞাপনটা খুব বড় কথা, তা কিন্তু নয়। সরকারি বিজ্ঞাপন একটা জিনিস, কিন্তু তার থেকেও বড় হলো একটা সরকার কাদের প্রতিনিধিত্ব করছে। আমরা সবাই জানি এখন ঠাট্টাই আর কি হয় যে বর্তমান যে কেন্দ্রীয় সরকার আছে সেটা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব করছে। যেরকম একটা সময় ভারতবর্ষের অমুক গভর্নর জেনারেল তমুক গভর্নর জেনারেল যাই থাকুন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব করতেন। এবার কথা হলো যে সরকার কি করছে, বড় কথা না, বিজ্ঞাপন তো কোম্পানিরা দেয়। এবার ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি তো একটা কোম্পানি নয়, একটা গোষ্ঠী, একটা বড় গোষ্ঠী, তারা আপনি যদি পথে থাকেন আপনাকে বিজ্ঞাপন দেবে, নইলে দেবে না। এটা আরও একটা সূক্ষ্মতর নিয়ন্ত্রণের ব্যাপার। আবারও বলছি, এগুলো শুধু আন্দাজ, এর নিখুঁত কোনো তথ্য আছে তা নয়, কিন্তু এগুলো আন্দাজ। এইভাবে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণের একটা পদ্ধতি যাঁরা চালু করেছিলেন তাদের মধ্যে খুব বড় নাম হচ্ছেন এই ভদ্রলোক। এরকম একটা আন্দাজ করা যায়। তো ফলে উনি যেটা করতেন বা ওনারা যেটা করেন আইটি সেল, শুনেছি যে বিভিন্ন জায়গা থেকে প্রেস রিলিজের মতো করে সংবাদপত্র এবং নিউজ চ্যানেলে খবর আসে, মানে এইগুলো চাপবেন এগুলো চাপবেন না, অর্ডার নয় কিন্তু। ওরকম প্রেস রিলিজ তো সবাই দেয় যে এইগুলো ছাপতে হবে, সব দলই দেয়, সরকারও দেয়, কিন্তু এইখানে ওই সূক্ষ্ম ব্যাপারটা আছে, এটা না হলে কিন্তু কোথায় কি হয়ে যাবে বলতে পারবো না। সেন্সাস নয়, মানে সেন্সারশিপ নয়, সূক্ষ্ম নিয়ন্ত্রণ, এইগুলো কিন্তু আপনি ছাপুন। এবার সে খবরের চোট কি, সে খবরের চোট আপনারা জানেন তার দৌড় কদ্দূর। যেমন ধরুন সিউড়ির কোনো মন্দিরের নিচে বা মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া গেছে, তো এইটা নাকি একটা খবর, শিবলিঙ্গ চারদিকে পাওয়া যাচ্ছে, এগুলো নাকি খবর। কিংবা ধরুন মহুয়া মৈত্র সনাতন ধর্মকে অপমান করেছেন, কি বলেছেন, কাঠের মালাকে কাঠের মালা বলেছেন, এটাও একটা খবর। আমি এগুলো কল্পিত ব্যাপার বলছি, তো সত্যি কথা নয়, কিন্তু ব্যাপারটা আমি ধারণা দেওয়ার জন্য বলছি। উল্টো দিকে কি চাপবেন না, ওই যে শুনতে পাচ্ছিলেন কদিন আগে এই যে সায়নী ঘোষ নাকি সনাতন ধর্মের অপমান করেছেন, এখন আর সেই খবর ছাপবেন না, কারণ এখন উনি ভালো হয়ে গেছেন। উল্টো দিকে লায়েক আলী যে এখনো জেলে, ওই খবর ছাপা যাবে না। বারুইপুরে যে কিছু হচ্ছে সেই খবর তো ছাপা যাচ্ছিলই না, ছাপা যাচ্ছিল না, শোনা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল না। অনেকে ঠাট্টা করে বলছিলেন যে টিভি চ্যানেলের নাকি গাড়ি যে আছে সেই গাড়ির পেট্রোল ফুরিয়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে। তো একই ঘটনা ঘটেছিল কাঁচরাপাড়ায়, ওই কাস্তরিতে পুলিশি হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে মিডিয়া খবর খুঁজে পায়নি। তো এইগুলো হচ্ছে সূক্ষ্ম নিয়ন্ত্রণ, অনেক ক্ষেত্রে আবার বলতেও হয় না, মিডিয়াকে তো গিয়ে পায়ে পড়তে হবে ওনাদের। তো পায়ে পড়তে হবে যখন, তাকে প্রমাণ করতে হবে যে দেখুন এইগুলো বলেছি এইগুলো বলিনি, মানে গিয়ে নিজের ক্রেডেনশিয়াল প্রমাণ করতে হবে যে দেখুন ওই খবরটা আপনার বিরুদ্ধে যাচ্ছিল, ওটা কিন্তু আমি ছাপিনি, এই খবরটা যদিও আপনার পক্ষে কিন্তু এটা বাস্তব নয়, তবুও এটা আমি ছেপেছি বা দেখিয়েছি, তো এইগুলো তো বলতে হবে। তো ফলে সবকটাই যে ওইভাবে একদম সরাসরি নিয়ন্ত্রণ তা নয়। প্রথমত আছে সূক্ষ্ম নিয়ন্ত্রণ, দ্বিতীয়ত সূক্ষ্মতর নিয়ন্ত্রণ, মাথার মধ্যে মিডিয়ার লোকজনের কাজ করে, নইলে কিন্তু বাবা আমার চাকরি নট হয়ে যাবে, বিজ্ঞাপন পাবো না, কাজেই এটা ছাপবো না, কারণ এরপরে গিয়ে তো ওনার পায়ে পড়তে হবে। তো এই যে পুরো সিস্টেমটা, পুরোটার জন্য কাকে কতটা দায়ী করা যায় বলতে পারবো না, কিন্তু এর একজন মাথা, বিরাট বড় মাথা যে অমিত মালব্য ছিলেন, এটা আমরা আন্দাজ করতে পারি। তো সেই জন্যই চারদিকে শোকের পরিবেশ নেমে এসেছে, কারণ অমিত মালব্যর পতন একটা জিনিসই প্রমাণ করছে যে এই পুরো সিস্টেমটা যেটা যত্ন করে তিলে তিলে তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু এবার একদম তাসের ঘরের মতো ধূপধাপ করে ভেঙে পড়ছে। তো এই একদম হাতে গরম একটা উদাহরণ, এই যে প্রধানমন্ত্রী বললেন লালকেল্লায় ভাষণ দিতে গিয়ে বললেন দিমাগি নকশাল, যেভাবে বলেন সেভাবেই বলেছেন যে এখন আমরা জঙ্গল টঙ্গলে নকশালদের শেষ করে ফেলেছি, কিন্তু তারা সারা ভারতবর্ষের মজুদ আছে, মানসিকতার মধ্যে দিয়ে তারা নকশাল, তারা ভারতবর্ষের বিপদ ডেকে আনতে চায়, যেভাবে কিছুদিন আগে কথা শোনা গিয়েছিল আরবান নকশাল। তো এইটা যদি আগে হতো তাহলে কি হতো, প্রথমে
খবরের কাগজ, নিউজ মিডিয়া হই হই করে প্রচার করতো। তাদের যে স্টুডিও, মানে মাছের বাজার যে বসে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, সেখানে ইংরেজি, হিন্দি, অসমিয়া, বাংলা যে ভাষাতেই হোক, তারা সবাই একে অপরের দিকে তাকিয়ে বলতো, বাবা দিমাগি নকশাল, হ্যাঁ দিমাগি নকশাল। তারপর একজন সুরক্ষা বিশেষজ্ঞ আসতেন, তিনি এসে বলতেন, ও আমি তো কাশ্মীরে অমুক জঙ্গিকে হত্যা করেছি, কিন্তু দিমাগি নকশালদের সঙ্গে আমরা লড়তে পারবো না, তারা তো ইউনিভার্সিটিতে লুকিয়ে আছে, এদেরকে টিপে টিপে ধরতে হবে। এই সমস্ত জিনিসপত্র হতো। যত হাস্যকরই হোক, কিছু প্রভাব পড়তো, মনে হতো ওটাই একদম ডমিন্যান্ট ভয়েস। দিমাগি নকশাল, বুদ্ধি থাকলেই নকশাল। এটা যদি চোখ গোল গোল করে আপনি বলতে পারেন তো অনেক লোকে খাবে। তা শুধু এই দিয়ে তো নয়, তার সঙ্গে একই সঙ্গে ঝাঁপিয়ে পড়তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্রগণ, চারদিকে ওই ওই আসতো, দিমাগি নকশাল, দিমাগি নকশাল। ওরা তো জানেনি যে বিভিন্ন জায়গায় সারা উত্তর ভারত জুড়ে নানা মসজিদের নিচে যে প্রচুর লিঙ্গ পাওয়া গেছে, সেটা আপনারা শুনেছেনই। এমনকি একটা সিনেমা বেরিয়েছিল আওরঙ্গজেবকে নিয়ে, কী যেন তার নাম, সেখানে দেখানো হয়েছিল সাক্ষাৎ গুল অমুক দুর্গের নিচে নাকি হিন্দুদের সম্পদ লুকিয়ে রেখেছে আওরঙ্গজেব। তো হোয়াটসঅ্যাপ মিডিয়া এবং বড় মিডিয়ার এমনই প্রচার, ডিম মিডিয়ার, যে লোকজন সেখানে গিয়ে কোদাল শাবল নিয়ে খুঁড়ে গুপ্তধন বার করার চেষ্টা করছিল। তো এইভাবে চারদিকে হই হই করে ছড়িয়ে পড়েছিল আরবান নকশাল। লোকে কিছুটা প্রভাবিত হতেন, এবং তার সঙ্গে দিমাগি নকশাল। এবং এই যে তার সঙ্গে একটা বড় দৃশ্যের জন্ম হতো, এই যে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন আইএনএ আসতো, রোবট ফোবট নেমে যেত, কোথায় না কোথায় একটা ঘরে পেটও ফেটেছে সেই নিয়ে। তো দৃশ্যের জন্ম হয়, লোকে হাঁ করে দেখে এবং প্রভাবিত হয়, এইটা ছিল ওদের পদ্ধতি। এখন দিমাগি নকশাল নিয়েও তাই হওয়ার কথা ছিল, কিন্তু পুরো পদ্ধতিটাই গেল উল্টে। এখন কি হলো, যেই উনি কথাটা বললেন, চারদিকে খিল্লি শুরু হলো। শুধু যে নতুন প্রজন্মের ছেলে মেয়ে নয়, চারদিকে খিল্লি শুরু হলো সবাই। প্রধানমন্ত্রী আবার একটা কথা বলেছেন, হা 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 হা। ইনস্টাগ্রামে একটা আন্দোলনই শুরু হয়ে গেল, দিমাগি নকশাল পার্টি। তো এরকম কিছু হলে প্রথমে আগেই টুটি টিপে ধরা হতো। এখানেও সেই চেষ্টা হয়েছিল, এখানে ওই দিমাগি নকশাল পার্টি পেজটা বন্ধ করে দেওয়ার চেষ্টা হলো, কিন্তু কিছুই হলো না। চারদিকে এত ইই করে ছড়িয়ে পড়লো, পেজটা ফেরত দিতে বাধ্য করা হয়েছে, এবং এখন খিল্লি চূড়ান্ত দ্রুত গতিতে বাড়ছে ওই পেজের ফলোয়ারের সংখ্যা। তো প্রধানমন্ত্রীর কোনো বাণী নিয়ে এত খিল্লি হতে আমি এইভাবে কখনো দেখিনি। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে আমি দেখিনি, নেহেরুকে, কিন্তু কীরকম ছিল আন্দাজ করতে পারি। ইন্দিরা গান্ধীকে নিয়ে অনেক খারাপ কথা বলা হয়েছে, তার হাতে বাঘনক এঁকে ছবি আঁকা হয়েছে রক্তপিপাসু জরুরি অবস্থার জন্য, কিন্তু খিল্লি দেখিনি। তারপর রাজীব গান্ধী এসছেন, নরসিংহ রাও এসছেন, ভিপি সিং এসেছেন, পরের পর মনমোহন সিং এসেছেন, কিন্তু কাউকে নিয়ে এই পরিমাণে খিল্লি দেখিনি যেটা বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে হচ্ছে। ফলে একটা ব্যাপার পরিষ্কার, যে অমিত মালব্যর পতন শুধু অমিত মালব্যের পতন নয়, দেয়াল লিখন কিন্তু স্পষ্ট, এইভাবে আর হচ্ছে না। এটা অমিত মালব্য যে স্তম্ভগুলোকে সমস্ত একাকার করে ফেলতে পেরেছিলেন, তাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। মানে ডিম মিডিয়ার দিয়েও আর হচ্ছে না, কেউ দেখছে না, খিল্লি করছে, দেখতে পেলে স্লোগান দিচ্ছে, এইসব হচ্ছে। তো এরা যারা রাজনীতি করেন, তারা না হয় অন্য কিছু করতে শুরু করবেন, ডিম মিডিয়ার লোকেরা কি করবেন সেটা তাদেরকে কিন্তু ভেবে নিতে হবে, কারণ দেয়াল লিখন স্পষ্ট। ফলে এইভাবে পৃথিবী এগোচ্ছে, ভারতবর্ষ এগোচ্ছে, কোন দিকে যাবে বলতে পারবো না। অমিত মালব্যর জায়গায় যিনি এসেছেন, তিনি তো ছত্তিশগড়ের একটা ক্যাম্পেইন চালাতেন একই রকমভাবে, অনেকদিন ধরে কাজ করেছেন। তিনি আরও বিপজ্জনক হতেই পারেন, অন্য কোনো স্ট্র্যাটেজি নিয়ে আসতেই পারেন, কিন্তু যেটা বলার, যে ডিম মিডিয়া আপাতত ফেল, হোয়াটসঅ্যাপ মিডিয়া আপাতত ফেল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আপাতত ফেল, এইটা অমিত মালব্যের পতন কিন্তু সূচনা করে দিয়ে গেল। তার আগে ময়ূখ রঞ্জনের পতনও এটা আমাদের দেখিয়ে দিয়েছে, এবং পুরোটা শুরু হয়েছিল আরশোলাদের কল্যাণে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর থেকে, আরশোলা জনতা পার্টি দিয়ে। ফলে একবার মানুষ অনেকদিন ধরেই বলছিল যে এরকম হয় না, এভাবে চলে না, কিন্তু একবার যখন পতন শুরু হয়ে যায়, তাসের ঘরের মতো সব ভেঙে পড়তে শুরু করে। তাসের ঘরে ভেঙে পড়ার শুরুর দিকটা আমরা এখন দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ কী হবে বলতে পারছি না, কারণ বিরোধীরা যে খুব তৈরি, এটা এখনও আমার মনে হয় না, কিন্তু কি হয় সে ভবিষ্যৎ বলবে। আপাতত তাসের ঘরের মতো একটা দল ভাঙছে, একটা দলের মুঠো কর্তৃত্ব থেকে ক্রমশ আলগা হচ্ছে, এইটুকু বলতে পারি। তো আজকের প্রতিবেদন এইটুকুই। যারা পছন্দ করলেন ভিডিও, তারা অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, হাইপ করবেন, বন্ধুবান্ধবদের দেখতে বলবেন, এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হলে অতি অবশ্যই কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে আমাদের একটা দোকান আছে, সেখানে এসে দেখা সাক্ষাৎ করে যাবেন, বইপত্র নেড়ে চেড়ে দেখে যাবেন। আমি থাকবো না, কিন্তু লোকজন থাকবে, বইপত্র নাড়তে তার আমাকে লাগে না।
তো আজকে এইটুকুই, অনুষ্ঠান শেষ করলাম। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।